দেখো, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পঞ্চায়েতের যে সামনে এক্সাম হবে বলে তোমার ঘোষণা হয়েছে বা চারিদিকে বলা হচ্ছে খুব শীঘ্রই যেটা পঞ্চায়েতের এক্সাম হবে, তার জন্য আমরা একটা সিরিজ শুরু করেছিলাম। তো এতদিন পর্যন্ত তোমরা ম্যাথ, তোমরা ইংলিশ ক্লাস পেয়েছো, বাংলা ক্লাস পেয়েছো, তো আজকে থেকে আমরা শুরু করবো তোমার জিকে প্রশ্ন। এবার দেখো, প্রত্যেকটা পরীক্ষার একটা আলাদা করে ক্রাইটেরিয়া থাকে। পঞ্চায়েতের একটা এমন পরীক্ষা, যদি আমরা আমাদের বিগত বছরের যে কোশ্চিন আছে সেখানে দেখি যে জিকের পোর্শনটা খুবই কম, প্রায় 85 এর মধ্যে এক্সাম হলে ম্যাথ থাকছে তোমার 25টা, বাংলা গ্রামার থাকছে 25টা, এবং ইংলিশ থাকছে 25টা, অ্যান্ড লাস্টে জিকে পড়ে থাকছে মাত্র তোমার 10টা। প্রত্যেকটা পরীক্ষার আলাদা আলাদা তোমার চাহিদা থাকে। যেমন তোমার যেমন আমরা যদি তোমার বিসিএস এর মতো এক্সাম বলি, সেখানে তোমার জিকে যেমন থাকে 150টা, বা কিছুদিন পর যে তোমার পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা হবে, সেখানেও আমরা দেখবো জিকের পরিমাণ 75টা। বাট এখানে আমাদের জিকের পরিমাণ একদমই কম। তো আমরা যেভাবে নর্মাল অন্যান্য জিকে পরীক্ষার জন্য হিস্ট্রি, জিওগ্রাফি দিয়ে শুরু করি, সেটা এক্ষেত্রে তোমার অতটা হলো কাজে লাগবে না। আমাদের একটু হলো এই পরীক্ষার যে চাহিদা মতো সেভাবে আমাদের প্রিপেয়ার নেওয়া প্রয়োজন। তো তার জন্য আমরা শুরু করছি আগে হলো পিওয়াইকিউ, অর্থাৎ পঞ্চায়েতের পরীক্ষার যে তোমার পিওয়াইকিউ গুলো এসেছে, যতগুলো তোমার হলো জেলায় জেলায় পরীক্ষা হয়েছে, তার যে পিওয়াইকিউ সেটা আমরা আগে সলভ করি, এবং সেটা সলভ করতে করতে আমাদের একটা ধারণা আসবে যে কোন লেভেলের বা কোন জায়গা থেকে কোশ্চিন আসছে। কারণ জিকে পোর্শনটা একটা নিজেই মহাসমুদ্র, সেখান থেকে 10টা কোশ্চিন আসা মানে নগণ্য। তার জন্য আমরা প্রথমে পিওয়াইকিউ সিরিজটা করি, দেন আমরা সিলেবাস দেখে যেই টপিকগুলো আমাদের করা প্রয়োজন সেগুলো আমরা আমাদের অনলাইন চ্যানেল যে ইউটিউব পঠন পাঠন মালদা, সেখানে আমরা আনবো। তো চলো শুরু করি। প্রথমে যে প্রশ্নগুলো আছে সেটা হলো তোমার, দেখো কি লেখা আছে, গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মুর্শিদাবাদ 2018, অর্থাৎ 2018 সালের পঞ্চায়েত পরীক্ষার একটা তোমার জিকে সিরিজ নিয়ে আমরা তোমার আলোচনা করছি। তো চলো প্রথমে শুরু করি। প্রথম কোশ্চিনটা দেখো কি বলেছে, একটা যে তোমার কোশ্চিনটা বলা হয়েছে যে তোমার পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। আচ্ছা দাদা, আগে এটা কোন ফিল্ডের প্রশ্ন? প্রশ্ন দেখে আমরা বুঝতে পারছি যে এই প্রশ্নটা হলো স্ট্যাটিক জিকে এর যে তোমার পুরস্কারের ভিত্তিতে, অর্থাৎ কোন কোন পুরস্কার কোন কোন ফিল্ডে দেওয়া হয় সেক্ষেত্রে একটা হলো কোশ্চেন। তো আমরা আগে অ্যান্সারটা জেনে নিই। এখানে কি হবে, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো আমরা সবাই জানি যে পুলিৎজার পুরস্কার তোমার দেওয়া হয় কোথা থেকে বলো, সাংবাদিকতার তোমার যে ফিল্ড সেখানে তোমার দেওয়া হয়। কোন যদি দেশ থেকে দেওয়া হয় বলে, তাহলে সেটা হবে তোমার আমেরিকা থেকে। আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে প্রত্যেক বছর সাংবাদিকতা হলো ফিল্ডে পুরস্কার দেওয়া হয়, এবং এটা শুরু হয়েছিল 1917 সালে। জোসেফ যে পুলিৎজার ছিল তার হলো নাম থেকে এই পুলিৎজার পুরস্কারটা দেওয়া হলো শুরু হয়। তার মানে আমরা দেখলাম যে এখানে একটা ফিল্ড গুরুত্বপূর্ণ হলো, সেটা হলো তোমার অ্যাওয়ার্ড। পরবর্তীকালে আমরা দেখব যে অ্যাওয়ার্ড থেকেও তোমার প্রচুর কোশ্চিন আসছে। তাহলে অ্যাওয়ার্ড রিলেটেড যতগুলো তোমার হলো প্রশ্ন পড়বে সেগুলো আমরা পড়ে থাকবো। তো যখনই আমরা অ্যাওয়ার্ড পড়ি, তখন আমাদের প্রথমেই যে অ্যাওয়ার্ডটা পড়ে রাখতে হয় সেটা হলো ভারতের তোমার অসামরিক ফিল্ডের সর্বোচ্চ যে পুরস্কার, সেটা হলো তোমার ভারত রত্ন। এইটা তো আমাদেরকে পড়তেই হয়। ভারত রত্ন কবে দেওয়া হয়? ভারত রত্ন প্রথম দেওয়া হয় তোমার 1900 তোমার কত সালে বলো, 54 সালে। তো যেহেতু একটা ভারত রত্ন ভারতের এত বড় বড় পুরস্কার, তার জন্য এই প্রশ্নটাও আসে যে ভারত রত্ন প্রথম প্রথম তোমার কাদেরকে তোমার দেওয়া হয়। তো আমরা এখান থেকে মনে রাখবো প্রথম যে তিনজন ব্যক্তিকে তোমার ভারত রত্ন দেওয়া হয় তার নামটা আমরা মনে রাখবো আর আর আর। আমরা জানি যে আর 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 বলে একটা হলো বিখ্যাত তোমার সিনেমার নাম। তো সেখান থেকে আমরা মনে রাখবো আর আর আর। প্রথমে তোমার তিনজন ব্যক্তিকে হলো ভারত রত্ন হলো দেওয়া হয়। একজন আর মানে মনে রাখবো আমরা রাধাকৃষ্ণ, অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এটা হলো আমাদের প্রথম আর, যার নাম থেকে আমরা 5ই সেপ্টেম্বর যে আমরা শিক্ষক দিবস পালন করি, সেইটা হলো একটা আর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। সেকেন্ড আরে কি, সেকেন্ড আরে আমরা পড়বো তো তোমার রমন। রমন মানে কোনটা?
সিভি ভেক্টর হলো রমন। আমরা প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের 28 তারিখে যে বিজ্ঞান দিবস পালন করি, ডক্টর হলো সিভি রমনকে শ্রদ্ধা রেখে। তো সেটা মানে একটার মানে কি বললাম, সর্বপল্লী রাধাকৃষ্ণন। একটার মানে কি বললাম, সিভি রমন। আর একটা লাস্ট যে আর থাকবে সেইটা হলো আমার চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে এই যে তিনটে হলো আর, এই তিনটে আরকে আমরা মনে রাখবো। এই তিনটে হলো আর, প্রথম তোমার ভারতরত্ন দেওয়া হয়। লাস্ট কবে ভারতরত্ন দেওয়া হয়? তো আমরা সবাই জানি তোমার 2023 সালে তোমার লাস্ট ভারতরত্ন হলো তোমার দেওয়া হলো হয়। তাদেরকে তোমার দেওয়া হয় 2023-24 সালে মোট হলো, সেই সময় মোট ভারতরত্ন দেওয়া হয় কতজনকে? মোট হলো লাস্টে হলো 5 জনকে হলো ভারতরত্ন দেওয়া হয়। তার মধ্যে দাদা একজন হলো আমাদের বিহারের প্রাক্তন হলো মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর। সেকেন্ড হলো একজন হলো তোমার স্বামীনাথন, যাকে আমরা কি বলি? স্বামীনাথনকে আমরা জানি হলো ভারতের তোমার সবুজ বিপ্লবের হলো তোমার জনক। 3 নম্বর হলো LK আডবাণী, অর্থাৎ লালকৃষ্ণ আডবাণীকে তোমার ভারতরত্ন হলো দেওয়া হয়। 4 নম্বর তোমার কি হবে? 4 নম্বর হবে তোমার ভারতের তোমার হলো প্রধানমন্ত্রী হলো তোমার দুইজন তোমার হলো ভারতের তোমার হলো প্রধানমন্ত্রীকে তোমার হলো একই সঙ্গে তোমার হলো দেওয়া হয়। তাদের মধ্যে একজনের নাম হলো PV নরসিমহা রাও। তোমরা সবাই জানো, বা এখানেও আমাদের পড়তে হবে পরবর্তীকালে তোমার 1991-92 সালে যে তোমার ইকোনমি গুলো পরিবর্তন হয়, বিশেষ করে LPG যাকে আমরা বলি, সেই সময়কার অন্যতম পথিকৃৎ ছিল কে তোমার বলো? PV হলো নরসিমহা রাও। এবং সর্বোপরি লাস্ট 5 নম্বর যে ব্যক্তি হলো, তিনিও ছিলেন দেশের প্রাইম মিনিস্টার, তার নাম হলো চৌধুরী চরণ সিং। তার আগে 2019 সালে যে তোমার ভারতরত্ন দেওয়া হয়, এটাও আমাদের ইম্পর্টেন্ট। এখানে 3 জন ব্যক্তিকে দেওয়া হয়, বিশেষ করে একজন আসামের তোমার আমরা সবাই জানি ভূপেন হাজারিকা, একজন নানা দেশমুখ, এবং সব থেকে আমাদের যেটা মনে রাখতে হবে হলো 2019 সালে ভারতের তোমার প্রাক্তন হলো প্রেসিডেন্ট, এবং তিনি পশ্চিমবঙ্গ থেকে বিলং করতেন, ডক্টর প্রণব মুখার্জি। তো আমরা এটাও মনে রাখবো, প্রণব মুখার্জিকে হলো তোমার 2019 সালে হলো ভারতরত্ন দেওয়া হয়। পরবর্তীকালে আমরা আরো এই সম্বন্ধে ডিটেইলসে পড়বো। যেমন সব থেকে হলো কম বয়সে ইয়ংগেস্ট ভারতরত্ন যাকে দেওয়া হয়, তিনি হলেন সচিন হলো তেন্ডুলকার। আমরা জানি প্রথম মরণোত্তর যে ভারতরত্ন, অর্থাৎ মারা যাওয়ার পর যাকে হলো প্রথম ভারতরত্ন দেওয়া হয়, তিনি কে ছিলেন? তিনি ছিলেন আমাদের দেশের প্রাক্তন হলো প্রধানমন্ত্রী লাল বাহাদুর হলো শাস্ত্রী, যার নাম অনুসারে আমরা জানি জয় জওয়ান জয় কিষান। যদি বলে প্রথম তোমার বিদেশি ভারতরত্ন হিসাবে কাকে দেওয়া হয়, যিনি হলো বিদেশ থেকে বিলং করতেন, তো আমরা সবাই জানি 1987 সালে খান আব্দুল গাফফর খানকে, যাকে আমরা সীমান্ত গান্ধী হলো বলি, তাকে হলো ভারতরত্ন দেওয়া হয়। এবং তার 3 বছর পর আমরা হলো জানি যে দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা আন্দোলনকারীর অন্যতম ব্যক্তি যিনি ছিলেন নেলসন ম্যান্ডেলা, তাকেও হলো ভারতরত্ন দেওয়া হয়। তাহলে এই জিনিসগুলো আমাদের অ্যাওয়ার্ড যখন পড়ছি আমাদের পড়তে হবে। অ্যাওয়ার্ড যখন আমাদের পড়ছি, তখন আর একটা অ্যাওয়ার্ড আমাদের একদমই হলো না পড়লে নয়। সেইটা হলো তোমার কোন অ্যাওয়ার্ড? সেইটা হলো আমাদের নোবেল প্রাইজ। আমরা সবাই জানি নোবেল প্রাইজ 1901 সালে স্যার অ্যালফ্রেড নোবেলের হলো নাম অনুসারে দেওয়া হয়। এটা মেইনলি দুটো দেশ থেকে দেওয়া হয়, একটা হলো তোমার সুইডেন, এবং দ্বিতীয় তোমার হলো আরেকটা হলো দেশ যেখান থেকে নোবেল প্রাইজ দেওয়া হয়, তার নাম হলো নরওয়ে। সুইডেন থেকে মোট 5টা ফিল্ডে দেওয়া হয়, নরওয়ে থেকে মোট একটা, টোটাল হলো 6টা ফিল্ডে নোবেল প্রাইজ দেওয়া হয়। বর্তমানে নরওয়েটা আমাদের চর্চায় আছে, আমরা মনে রাখবো, যেটা নরওয়ে, সেখান থেকে তোমার শান্তি বা তোমার হলো পিসের ক্ষেত্রে যে তোমার নোবেল প্রাইজ দেওয়া হয়। এবং এটা এবার কে পেয়েছে? ভেনেজুয়েলার একজন হলো ব্যক্তি, যার নাম আমরা মনে রাখবো তোমার মারিয়া। ভেনেজুয়েলার হলো একজন মহিলা যার নাম মারিয়া, তিনি এবার কি পেয়েছে? নোবেলে হলো শান্তি প্রাইজ পেয়েছে। আমরা জানি আমাদের ভারতবর্ষের প্রতিবেশী দেশ বাংলাদেশেরও একজন ব্যক্তি নোবেলে তোমার শান্তি প্রাইজ পেয়েছিলেন, তার নাম কি? তার নাম হলো মোহাম্মদ হলো তোমার ইউনুস, তিনি হলো নোবেলে শান্তি পেয়েছিলেন।
যদি বলে ভারতবর্ষ সহ গোটা এশিয়া মহাদেশে প্রথম যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন তার নাম কি, তো আমরা সবাই জানি 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম হলো নোবেল প্রাইজ হলো পেয়েছিলেন। আচ্ছা, যদি আমরা জানি তারপরে 1930 সালে সিভি রমন, যাকে আমরা একটু আগে দেখালাম 1954-তে ভারতরত্ন দেওয়া হয়েছিল, তিনিও ফিজিক্সে বা পদার্থবিদ্যায় হলো নোবেল প্রাইজ হলো পেয়েছিল। ডক্টর সিভি রমন 1930 সালে তিনি হলো নোবেল প্রাইজ পেয়েছিলেন। ভারতবর্ষের প্রথম যদি বলি আমরা ফিমেল, তাহলে আমরা সবাই জানি যে আমরা মাদার টেরিজা যে ছিল, মাদার টেরিজা, তিনি ভারতের প্রথম মহিলা হিসাবে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে আরো দুইজন বিখ্যাত ব্যক্তি যারা ইকোনমিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন, একজন হলো অমর্ত্য সেন, তিনি হলো 1998 সালে হলো নোবেল প্রাইজ পেয়েছিলেন ইকোনমিতে, আর একজন 2019 সালে একদম রিসেন্টলি 6 বছর আগে তিনি হলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও 2019 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং 2014 সালে আমরা এটাও মনে রাখবো যে শান্তির জন্য কৈলাস সত্যার্থী, তিনিও হলো নোবেল প্রাইজ পেয়েছিলেন। আমরা আরো দুটো পুরস্কার গুলো দেখে নিব যে এই পুরস্কারগুলো তোমার কোন কোন ফিল্ডে তোমার দেওয়া হয়। তার মধ্যে একটা হলো তোমার কলিঙ্গ পুরস্কার, আর একটা হলো তোমার শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার। দেখো, যেহেতু না এর মধ্যে আছে হলো শান্তি, তার মানে যখনই পরীক্ষায় আসে, খুব কমন কোশ্চেন এটা, যে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, আমরা ভেবে নিই প্লিজ। তো অ্যাকচুয়ালি শান্তি স্বরূপ ভাটনগর এটা হলো একজন নাম, একজন বিজ্ঞানীর নাম, একজন বিজ্ঞানীর নাম, তার এই নাম অনুসারে পরবর্তীতে এই পুরস্কারটা দেওয়া হয়। তো যেহেতু হলো বিজ্ঞানীর নাম, তাহলে এটা কোন ফিল্ডে দেওয়া হবে, তাহলে স্বাভাবিকভাবে এটা বিজ্ঞান ফিল্ডে দেওয়া হবে। তো আমরা মনে রাখবো কলিঙ্গ পুরস্কার এক শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার, এটা আমরা বিজ্ঞান ফিল্ডে দেখতে পাই দেওয়া হয়। তো পরবর্তীকালে এই টপিক নিয়ে আমরা আরো ডিটেইলস, অর্থাৎ পুরস্কারের দিক থেকে আমরা এর সঙ্গে আমরা তোমার আমরা অস্কার পুরস্কার হোক বা আরো যেগুলো পুরস্কার হোক সবগুলো পরে কভার করবো। তো এটা ছিল আমাদের 1 নম্বর কোশ্চেন। আমরা দেখতে পেলাম কোশ্চেনটা কি, একটা পুরস্কার দেওয়া হয়েছে, পুরস্কারটা কোন ফিল্ডের সঙ্গে যুক্ত, এই কোশ্চেনটা আমার এখানে দেওয়া ছিল। চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে তোমার হলো একটা হলো সামিট, একটা সামিট দিয়েছে তোমার যে 2018 ওয়ার্ল্ড সংস্কৃত কনফারেন্স ওয়াজ হেল্ড, মানে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। কারেন্ট অ্যাফেয়ার্স এর হলো সামিট, এই সামিটটা হলো কোন দেশে হয়েছিল, তো তখন যেটা হয়েছিল সেটা হয়েছিল তোমার কানাডায়। বাট আমরা চেষ্টা করলে আমরা এটুকু মনে রাখতে পারি যে বর্তমানে লাস্ট এটা হয়েছে তোমার 2025 সালে। আমাদের প্রতিবেশী হলো যে দেশ তোমার নেপাল, এই নেপালের যে তোমার হলো রাজধানী কাঠমান্ডু, নেপালের রাজধানী কাঠমান্ডুতে তোমার লাস্ট ওয়ার্ল্ড সংস্কৃত কনফারেন্স হয়েছে। তো এইটা আমরা দেখলাম যে এরকম, তার মানে হলো তারা আসতেই পারে যে এরকম কনফারেন্স যেরকম আরো ইম্পর্টেন্ট যেরকম আছে, যেমন একটা বিখ্যাত কনফারেন্স তোমার আমরা সবাই জানি G20। তাহলে আমরা পুরো রাখবো যে এই কনফারেন্সটা 2026 সালে কোথায় হচ্ছে, আমরা সবাই জানি এটা G20 হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আরো একটা ইম্পর্টেন্ট হলো কোনটা, G7, এইটা কোথায় হচ্ছে, G7 2026 সালে আমরা মনে রাখবো এইটা আমাদের হচ্ছে হলো তোমার ফ্রান্স। আমরা আরো এরকম একটা জানি সংস্থা, খুব বিখ্যাত সংস্থা, ব্রিক্স। তো ব্রিক্স এর যেটা আমরা জানি যে ব্রিক্স ও একটা খুব ইম্পর্টেন্ট সংস্থা, এবং আমরা মনে রাখবো যে ব্রিক্স যেটা আছে তার যে এইবার যে তোমার মিটিংটা, এইটা কিন্তু হবে হলো ইন্ডিয়া, এবং যেহেতু তোমার এইটা হলো ব্রিক্স এরটা তোমার ইন্ডিয়াতে হবে, তার জন্য কিন্তু এইটা হলো আমাদের একদম ভালো করে পড়তে হবে যে ব্রিক্স এর যেটা তোমার কনফারেন্স, সেটা কিন্তু এবার হলো ইন্ডিয়াতে তোমার হলো হয়ে যাচ্ছে। আমরা আরো একটা পড়বো খুবই ইম্পর্টেন্ট, খুব খবরে আছে তোমার COP31 2026 সালে তোমার, এটা হবে তোমার কোথায়, এটা হবে তোমার টার্কি, এইটা হবে তোমার হলো টার্কি বা তোমার তুরস্ক যেতে হবে। এবং এর আগেরটা যদি আসে অর্থাৎ 2025 সালে যেখানে হয়েছিল, সেইটা তোমার হয়েছিল তোমার ব্রাজিল। তাহলে এগুলো ছাড়াও আরো, এগুলো তো খুব ইম্পর্টেন্ট, তো এগুলো ছাড়াও আরো যেগুলো আছে সেগুলো আমরা পরে ধীরে ধীরে কভার করবো। অর্থাৎ আমাদের আরেকটা টপিক রেডি করতে হবে তোমার কনফারেন্স, অর্থাৎ কোন কনফারেন্স তোমার
কোন দেশে হচ্ছে, ইম্পর্টেন্ট কনফারেন্স গুলো, এইটাও আমরা স্ট্যাটিক জিকেতেও রাখতে পারি, আবার এই পার্টটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে রাখতে পারি। চলো এবার আমরা যাই নেক্সট কোশ্চেন। দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে শিক্ষার অধিকার আইন কত সালে প্রণীত হয়েছিল। তার মানে এইটা কোশ্চেনকে আমরা বলতে পারি হলো ইন্ডিয়ান তোমার পলিটিক্স যে কোশ্চেন, বা এই পোর্শনটা হলো সামাজিক যে হলো ইস্যু ও সোশ্যাল ইস্যু গুলো যেগুলো আছে, শিক্ষার অধিকার হতে পারে, চাইল্ড ম্যারেজ হতে পারে, এই ধরনের একটা হলো টপিক আমাদের সম্পূর্ণভাবে রেডি করতে হবে। তো আমরা এখানে এক্সাক্ট যে কোশ্চেনটা তোমার আছে শিক্ষার অধিকার আইন, তো এইটা আমরা জানি হলো 2009 সালে তোমার হলো চালু হলো হয়। মেনলি তোমার 6 থেকে 14 বছরের যারা হলো বাচ্চা আছে তাদের হলো সবার যাতে হলো শিক্ষাটা হলো ফ্রিতে তোমার হলো গভর্নমেন্ট প্রোভাইড করবে, দিয়ে হলো এটাই হলো শিক্ষার অধিকার আইন, রাইট টু হলো এডুকেশন হলো অ্যাক্ট। এবার এখানে আছে অধিকার, তো আমরা অধিকার বা ইংরেজিতে হলো তোমার রাইট। তো এই যে জিনিসটা আসলো অধিকার বা রাইট, তো আমরা এটাও জানি যে আগে তোমার আর্টিকেল নাম্বার সংবিধানের 45-এ লেখা ছিল যে 6 থেকে তোমার 14 বছর পর্যন্ত বয়সে সবাইকে তোমার শিক্ষার অধিকার হলো আনতে হবে। বাট এটা কি ছিল, ফান্ডামেন্টাল হলো ডিউটি, সরি এটা ছিল তোমার হলো ডিপিএসপি। এবারে ডিপিএসপি থেকে আমরা এটুকু একটু মনে রাখার চেষ্টা করব যে তোমার 80 তোমার হলো 6 অ্যামেন্ডমেন্টে 2002 সালে তোমার আমাদের যে সংবিধানের তোমার হলো ফান্ডামেন্টাল রাইট আছে, সেই আগে ছিল তোমার কি বলো ডিপিএসপি। এবার ডিপিএসপি থেকে আমরা মনে রাখবো যে 86 অ্যামেন্ডমেন্টের মধ্যে তোমার আর্টিকেল নম্বর 21 এর তোমার এতে হলো করে দেওয়া হয় যে বর্তমানে সবাইকে তোমার 6 থেকে 14 বছর পর্যন্ত বয়সে শিক্ষা তোমার হলো সবাইকে করে দিতে হবে। আর এই যে তোমার দেখতে পাচ্ছ এখানে 45 আছে, এখানে এখন করে দেওয়া হয় তোমার 0 থেকে যাদের বয়স হলো 6 তারা যাতে তোমার আমরা দেখতে পাই যে কেবল প্রথম যে শিক্ষাটা তোমার ধাপটা হলো উঠছে বা অঙ্গনারী, সেখানে যে আমরা দেখতে পাই তাদেরকে ক্ষেত্রে আমরা হলো এখানে হলো দেখতে হলো পাই। তার মানে শিক্ষা সম্বন্ধে বা এরকম যত ধরনের আমরা রাইট দেখতে পারবো, সেটা হলো চাইল্ড ম্যারেজ অ্যাক্ট হতে পারে তোমার ফিমেল সম্বন্ধে, বা আরো যতগুলো তোমার বিধবা বিবাহ অনেক যতগুলো আছে, তাহলে সেই টপিক গুলোকে নিয়ে আমাদেরকে একটা টপিক হলো এখান থেকে রেডি করতে হবে। চলো এবার নেক্সট যাই। দেখো নেক্সট কোশ্চেন কি দিয়েছে, এটা একদমই হালকা কোশ্চেন, এটা একদম তোমার ইতিহাসের একদম পিওর বেস কোশ্চেন তোমার, যে হুইচ রিভোল্ট নেম সিধু কানু। তো আমরা সবাই জানি যে তোমার সিধু কানু যখন বলবে তখন সেটা যুক্ত হবে হলো কোন বিদ্রোহের সঙ্গে বলো, সাঁওতাল বিদ্রোহের সঙ্গে, যেটা শুরু হয়েছিল কত সালে, আমরা জানি সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল 1855 সালে। যদি বলে এক্সাক্ট তারিখ তাহলে হবে জুন মাসের তোমার হলো 30 তারিখ, যেদিন আমরা সাঁওতাল দিবস পালন করি, তাই না। জুন মাসের 30 তারিখে প্রায় 20,000 হলো সাঁওতাল ভগ্নাদিঘির মাঠে তোমার হাজির হয়ে সাঁওতাল বিদ্রোহ শুরু করে। এবং আমরা এটুকু মনে রাখবো যে সাঁওতাল বিদ্রোহ যেটা আছে তার হলো আরেকটা নাম আছে, সেটা হলো তোমার হুল তোমার হলো বিদ্রোহ। তাহলে বলে তোমার মনে রাখবো আমরা হলো সাঁওতাল বিদ্রোহ 1855 সালে শুরু হয় এবং তার আরেকটা নাম হলো তোমার হুল। যদি বলে তোমার নীল বিদ্রোহ, এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা আরো ইম্পর্টেন্ট। নীল বিদ্রোহ তোমার শুরু হয়েছিল তোমার 1859 হলো খ্রিস্টাব্দে। যেভাবে সাঁওতাল বিদ্রোহের দুইজন বিখ্যাত ব্যক্তি ছিল সিধু কানু, চাঁদ ভৈরব, কালু প্রামাণিক, সেম ভাবে তোমার নীল বিদ্রোহের তোমার বিখ্যাত ব্যক্তি তোমার দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ হলো বিশ্বাস। আচ্ছা তাহলে এগুলো হলো আমার তোমার হলো নীল হলো তোমার হলো বিদ্রোহ, এটা হয়েছিল তোমার 1859 খ্রিস্টাব্দে। খাসি বিদ্রোহ এইটা মেইনলি তোমার 1800 তোমার 30 থেকে তোমার হলো 31 এ শুরু হয়েছিল, কোথায় বলো, মেঘালয়ের দিকে। আর যেটা চাকমা, এটা মেইনলি তোমার বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের দিকে তোমার 1700 খ্রিস্টাব্দের 70 এর দিকে তোমার এই চাকমা বিদ্রোহটা হয়েছিল 18th সেঞ্চুরি তোমার হলো আগে। আচ্ছা নীল বিদ্রোহ থেকে আমরা আরেকটা কোশ্চেন জানি যে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো তোমার নীল দর্পণ নাটক, তাই না। এইটা হলো কার, এইটা হলো আমরা জানি তোমার দীনবন্ধু হলো মিত্র, পরবর্তীকালে সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয় মাইকেল মধুসূদন দত্ত। তার মানে আমরা চেষ্টা করব কি যে ইতিহাসে যতগুলো তোমার ইম্পর্টেন্ট বিদ্রোহ আছে, সেটা হলো সাঁওতাল বিদ্রোহ হতে পারে, তোমার মুন্ডা বিদ্রোহ তোমার হতে পারে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ হতে পারে, এবং স্পেশালি যেগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গের সরাসরি কানেকশন আছে
সেগুলো নিয়েও আমরা একটা টপিক তৈরি করবো। চলো এবার নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন তোমার কি বলেছে দেখো, এইটাও তোমার হলো একটা স্পোর্টস রিলেটেড কোশ্চেন, অর্থাৎ কোন ব্যক্তি কোন স্পোর্টস এর সঙ্গে হলো যুক্ত। তো কি বলেছে এটা বলো, পিভি হলো তোমার সিন্ধু, পিভি হলো তোমার সিন্ধু হলো তোমার কোন খেলার সঙ্গে যুক্ত? তো আমরা হলো সবাই জানি হলো পিভি সিন্ধু হলো ব্যাডমিন্টনের যুক্ত। তিনি হলো প্রথম মহিলা যিনি তোমার দুটো হলো আলাদা আলাদা অলিম্পিকে হলো দুটো তোমার হলো মেডেল হলো জয় তোমার হলো করেছিলেন। আচ্ছা, ক্রিকেটের সম্বন্ধে আমরা যদি দেখি তো একদম কারেন্ট অ্যাফেয়ার হিসাবে যে আমাদের ক্রিকেটার একজন বিখ্যাত ক্রিকেটার তোমার রোহিত শর্মা, যিনি তোমার এবার কি পেলেন, এবার তোমার পদ্মশ্রী হলো পুরস্কার হলো পেলেন। আচ্ছা, দাবা থেকে যদি আমরা শুরু করি তো আমরা জানি যে বর্তমানে দাবা হলো প্রচন্ড তোমার প্রচলিত রয়েছে না, ওই ডি গুকেশ বলো, প্রজ্ঞানন্দ বলো, অনেকেই তোমার হলো এখন দাবার সঙ্গে যুক্ত। তো বর্তমানে দাবাতে ইন্ডিয়াতে টোটাল মোট 96 জন গ্র্যান্ড মাস্টার হয়েছে, এবং 96 যে কমন তিনি আমাদের পশ্চিমবঙ্গ থেকে হয়েছে কৌস্তব ব্যানার্জি, নামটা ভালো করে মনে রাখবে। তিনি হলেন আমাদের 96 তোমার গ্র্যান্ড মাস্টার অফ তোমার হলো ইন্ডিয়া, ঠিক আছে এটা। আচ্ছা, দাবা থেকে আমরা জানি যে বিশ্বনাথ আনন্দ, তাকে তিনি হলো প্রথম 1992 সালে রাজীব গান্ধী খেলরত্ন হলো পুরস্কার পেয়েছিলেন, যেটা এই কিছু বছর আগে যেটা হলো নাম পাল্টে হয়ে যায় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। এবং আমরা কি জানি ধ্যানচাঁদ কি ছিলেন, ধ্যানচাঁদ একজন বিখ্যাত হকি খেলোয়াড় হলো ছিলেন, তারই হলো জন্ম অনুসারে 29শে অগস্ট আমরা হলো দেশের মধ্যে হলো পালন করি ন্যাশনাল স্পোর্টস ডে। তার মানে আমাদের স্পোর্টসটাও একটা হলো ভালো করে তৈরি করতে হবে। চলো এবার আমরা নেক্সট দেখি। আচ্ছা, নেক্সট কি আছে বলো, দি টার্ম দোয়াব। দোয়াব মানে আমরা সবাই জানি, ছোট থেকে পড়ে এসেছি যে দোয়াব মানে কিছুই না, দোয়াব মানে হলো তোমার দুটি নদীর মধ্যবর্তী হলো ভূমি। এবং আমরা এখান থেকে পড়ে রাখবো গোটা পৃথিবীর মধ্যে যদি বলে বৃহত্তম দোয়াব তাহলে হবে তোমার ইন্ডিয়াতে আছে তোমার গঙ্গা যমুনা দোয়াব। তাহলে গঙ্গা যমুনা দোয়াব পৃথিবীর তোমার সব থেকে বৃহত্তম হলো দোয়াব। চলো নেক্সট যাই। দেখো নেক্সট কোশ্চেন তোমার কি বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ তোমার লিস্ট পপুলেশন ডেনসিটি অ্যাজ পার সেন্সাস 2011, অর্থাৎ 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম। তো একটা থাকে তোমার জনঘনত্ব, তো জনঘনত্ব মানে কি প্রতি হলো 1 বর্গ কিলোমিটারে কতজন বাস করে, সেক্ষেত্রে অ্যান্সার হবে তোমার অরুণাচল। যদি বলে জনঘনত্ব সব থেকে তোমার বেশি কোথায়, তাহলে সেটা হবে বিহারে, প্রতি হলো বর্গ কিলোমিটারে 1100 তোমার 2 জন। যদি বলতো এটা পশ্চিমবঙ্গে তাহলে এটা হতো আমাদের অ্যান্সার 1000 তোমার কতজন 28 জন, তাহলে এটা হতো আমাদের 1028। তাহলে জনঘনত্ব যদি কম বলে তাহলে অরুণাচল প্রদেশ, অর্থাৎ প্রত্যেক 1 বর্গ কিলোমিটার স্কোয়ার এরিয়ার মধ্যে কতজন লোক হলো তোমার বাস করে। কিন্তু যদি কোশ্চিনে জনঘনত্ব না দিয়ে শুধু তোমার জনসংখ্যা দিয়ে দিত তাহলে কিন্তু তোমার অ্যান্সার হতো তোমার সিকিম, যে এইখানে সব থেকে কি কম, জনসংখ্যা কম। তাহলে জনসংখ্যা কম হলো সিকিমে, জনঘনত্ব মানে প্রত্যেক 1 বর্গ কিলোমিটারে কতজন বাস করে সেইটা হবে তোমার অরুণাচল প্রদেশ। আর যদি বলতো ক্ষেত্রফলের অনুসারে সব থেকে কম কোনটা, তাহলে আমরা সেক্ষেত্রে জানি যে আমাদের অ্যান্সার হবে গোয়া। মানে আমরা চেষ্টা করব সেন্সাসের উপরও একটা সম্পূর্ণ আলাদা তোমার ক্লাস আনা। চলো নেক্সটে যাই। নেক্সট কোশ্চেন কি আছে যে কোন কমিশন সরকারকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য আবেদন মানে নিবেদন করেছিল। এই কোশ্চেনটা কোথাকার আমাদের। আচ্ছা, আমরা সবাই জানি যে এই যে কোশ্চেনটা আছে যে কোন 4টা কমিশন দেওয়া আছে নিচে, নির্বাচন কমিশন, অর্থনৈতিক কমিশন, ন্যাশনাল কমিশন ফর এসসি এবং ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি। এদের মধ্যে তোমার কোন কমিশন সরকারের কাছে তোমার হলো আবেদন তোমার করেছে কি বলো সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য। তো আমরা দেখো প্রথমে যেটা আছে হলো তোমার নির্বাচন কমিশন। তো আমরা তো জানি যে নির্বাচন কমিশন তো আমাদের সংবিধানে তোমার আছে, নির্বাচন কমিশন তো আমাদের হলো সংবিধানে আছে।
সংবিধানের আর্টিকেল নম্বর হলো 300 হলো তোমার 24-এ আমরা জানি তোমার নির্বাচন হলো কমিশন তোমার হলো আছে। তো নির্বাচন কমিশনকে তো আবার আলাদা করে পার্থক্য নেই, কারণ সংবিধানের আর্টিকেলেই তোমার হলো আছে নির্বাচন হলো কমিশন। এবং এটাও মনে রাখবে যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে একটা নির্দিষ্ট বয়সের পর যে সবাই ভোট দিতে পারবে, এটাও সংবিধানে লেখা আছে তোমার আর্টিকেল নাম্বার হলো 300 তোমার হলো 26। তারপর কি বলেছে বলো, অর্থ কমিশন। তো এটাও তো আমরা জানি যে আমাদের সংবিধানের 280 নম্বর হলো যে আর্টিকেল, সেখানেও আমরা দেখতে পাই হলো কি বলো, অর্থ কমিশন। এটা হলো আমরা জানি, এটা আমাদের হলো আমাদের তোমার হলো সংবিধানে হলো আছে। দেন দেখতে পাচ্ছি আমরা কি বলো, ন্যাশনাল মানে কমিশন ফর এসসি। তো ন্যাশনাল কমিশন ফর এসসি, ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, ন্যাশনাল কমিশন ফর ওবিসি। তাহলে এটাও তো আমরা জানি যে এইটাও তো আমাদের সংবিধানের কত নম্বর ধারায় আছে, এইটাও আমরা জানি যে আমাদের সংবিধানের 338 নম্বর ধারায় আছে। তাহলে বাকি থাকলো কোনটা, বাকি থাকলো হলো তোমার সংখ্যালঘু বিষয়ক হলো জাতীয় হলো কমিশন, যেটা 1992 সালের তোমার অ্যাক্ট অনুযায়ী তোমার 1993 সালে তোমার হলো ফর্ম তোমার হলো হয়। এরাই তোমার হলো এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এসেছিল যে এই কমিশনটাই তোমার সেন্টারের কাছে হলো আবেদন তোমার করেন কিসের জন্য বলো, কনস্টিটিউশনাল হলো তোমার স্ট্যাটাসের জন্য হলো আবেদন তোমার হলো করেন। এবার চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন তোমার কি আসছে যে which of the following type of climate of West Bengal experience, আচ্ছা মানে পশ্চিমবঙ্গের নিচে কোন ধরনের জলবায়ু হলো আমরা দেখতে পাই। তো আমরা ভারতবর্ষের যে তোমার জলবায়ু দেখতে পাই সেটাই আমরা পশ্চিমবঙ্গ দেখতে পারবো। ভারতবর্ষ থাকে তোমার হলো মেইনলি কোন বায়ু বলো, মৌসুমী বায়ু। তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে তোমার ক্রান্তীয় মৌসুমী হলো বায়ু। তাহলে এটা কি বলে, পশ্চিমবঙ্গ যা তোমার দেখতে পারবে ভারতবর্ষ ক্ষেত্রেও হলো আমরা একই দেখতে পাবো। আমরা জানি যদি কোশ্চেন আসে তোমার ভারতবর্ষের মধ্যে তোমার কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, তো আমরা সবাই জানি মেঘালয়ের তোমার যে মৌসিনরাম আছে তোমার এইখানে হলো সব থেকে বেশি হলো বৃষ্টিপাত হয়। আগে কোথায় হতো, আগে তোমার চেরাপুঞ্জি ছিল, বাট নাও ইটস চেঞ্জ, নাও ইটস কি বলো মৌসিনরাম। যদি বলে পশ্চিমবঙ্গের কোথায় সব থেকে বৃষ্টিপাত হয়, দেন দি অ্যান্সার বক্সা হলো তোমার ডুয়ার্স। তাহলে এখানে অ্যান্সার কি হলো, অ্যান্সার হলো তোমার অপশন তোমার হলো এ নম্বর। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট কোশ্চেন যাই। আচ্ছা নেক্সট কোশ্চেনটা তোমার কি আছে দেখো, যে কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েতগুলিকে সাংবিধানিক হলো মর্যাদা দেওয়া হলো হয়েছে। তো যেহেতু আমরা পঞ্চায়েত পরীক্ষাটার জন্যই পড়ছি, তো এর পরে অর্থাৎ পিওয়াইকিউ এর পরে যে প্রথম আমরা ডেডিকেটেড ক্লাসটা আনবো সেটা হলো তোমার থাকবে কার উপর বলো, সেইটা থাকবে হলো আমাদের পঞ্চায়েতের হলো উপর। তো আমরা জানি সবাই যে পঞ্চায়েত কত তোমার হলো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তোমার হলো ঢুকে তোমার, সেটা হলো 73 সংবিধান সংশোধনের হলো মাধ্যমে। 74তম হলো সংবিধানের মাধ্যমে তোমার সংশোধনের মাধ্যমে ঢুকে হলো মিউনিসিপ্যালিটি। যদি বলে তোমার পঞ্চায়েত ব্যবস্থা ভারতের তোমার কোন রাজ্যে প্রথম শুরু হয় বা কোন জায়গায়, তা আমরা সবাই জানি এইটা শুরু হয় আমার 1959 সালের তোমার রাজস্থানের নাগর তোমার হলো জেলায় তোমার হলো পঞ্চায়েত তোমার হলো শুরু হয়। এবং এই যে তোমার হলো পঞ্চায়েতে যে আমরা এখন তিনটে ব্যবস্থা দেখতে পাই, একদমই নিচে তোমার হলো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এই যে তিনটে ভাগ কে করেন, বলবন্ত তোমার হলো মেহতা তোমার হলো কমিটি হলো এটা আমাদের হলো করে। তার মানে 73তম সংশোধনী। দেখো এইটা কোশ্চেন কিন্তু হাই কোশ্চেন এবং ডিটেইলসে পড়তে হবে যে পঞ্চায়েত যদি বলে যে কত নম্বর তোমার শিডিউলে তোমার আছে, তা আমরা সবাই জানি 11 নম্বর যে শিডিউল সেখানে তোমার হলো পঞ্চায়েতের কথা হলো বলা আছে। এবং এর সঙ্গে পাশাপাশি তোমার 12 নম্বর যে শিডিউল এখানে আমরা দেখতে পাই হলো তোমার মিউনিসিপ্যালিটির কথা বলা আছে। তাহলে এই ক্ষেত্রে অ্যানসার হবে তোমার হলো
73 সংবিধান সংশোধনী আইন, এবং এইটাই হলো তোমার এইখানকার তোমার সব থেকে তোমার টাফেস্ট কোশ্চিন। টাফটা কেন? কারণ দাদা এটা আমরা পঞ্চায়েতের পরীক্ষা দিচ্ছি, যে কোশ্চিনটা এসছে সেটা হলো তোমার পঞ্চায়েত রিলেটেড। চলো এবার আমরা একটু হলো ফার্স্ট এগাই, আমরা তোমার হলো আরেকটা নিই। এবার আমরা তোমার গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি করব মুর্শিদাবাদ হলো জেলা 2018 সালে। এবার দেখি হলো এখান থেকে আমরা কি কি কোশ্চেন দেখতে পাচ্ছি। কি বলেছে তোমার, হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ দি চেয়ারপারসন অফ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, বা কে সম্প্রতি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছে। দেখো এইটা হলো সম্পূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ বর্তমানে কে কোন পদে যুক্ত হয়েছে। 10টা কোশ্চেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুটো বা তিনটে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে দেখতে পাচ্ছি। তো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের হলো বর্তমানে কে আছেন, বর্তমানে যে আছেন সেই ভদ্রলোকের নাম প্রকাশ শ্রীবাস্তব। তো এখন তো এটা মুখস্থ করে লাভ নেই, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এর বর্তমানে হলো যিনি হলো আছে তোমার হলো চেয়ারপারসন, তার নামটা আমরা মনে রাখবো জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব, যিনি ক্যালকাটা হাইকোর্টের আগে তোমার প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন প্রকাশ শ্রীবাস্তব, তিনি হলো বর্তমানে তোমার হেড ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। নেক্সট কোশ্চেন দেখো, আবার দেখো একই জিনিস থেকে কোশ্চেন। দেখো আমরা দুটো সেট করলাম, দুটো সেট যদি আমরা করি তাহলে দেখবো আমরা একই, মানে আবার পুরস্কার, পুরস্কার রিলেটেডটা আমরা দেখতে পাচ্ছি, তার মানে আবার এখানে এসছে কোশ্চেন। কি এসছে, ভারতের প্রথম নোবেল পুরস্কার। আমি তো বললাম যে নোবেল পুরস্কার শুধু ভারতবর্ষ না, গোটা এশিয়ার মধ্যে যিনি প্রথম পেয়েছিলেন তিনি হলেন 1913 সালে রবীন্দ্রনাথ ট্যাগর। সিভি রমন তো বললাম তিনি পেয়েছিলেন ফিজিক্সে বা পদার্থবিদ্যায় হলো 1998 সালে, সরি অমর্ত্য সেন 98 সালে ইকোনমিতে, এবং সিভি রমন তোমার হলো 1930 সালে। তার মানে আমাদেরকে পুরস্কারের যে ফিল্ড, অর্থাৎ ইম্পর্টেন্ট পুরস্কার, কে কোন ফিল্ডে হলো কোন ক্ষেত্রে পুরস্কার দেওয়া হয়, এই টপিকটা আমাদের ভালো করে রেডি করা লাগবে। চলো নেক্সট আমরা যাই। বলেছে হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা ফর অক্সিজেন। দেখো একদমই বাচ্চা কোশ্চেন, যে অক্সিজেনের কেমিক্যাল ফর্মুলা কি। তাহলে আমরা সবাই জানি যে অক্সিজেনের তোমার কেমিক্যাল ফর্মুলা কি হবে, O2, আর এই ও যেটা হলো 3, এইটা হবে তোমার কার বলো, ওজোন। ওজোন এটা আমরা কোথায় দেখতে পাই, স্ট্রাটোস্ফিয়ার। মনে করো আমরা পড়েছিলাম ট্রোপোস্ফিয়ার, মানে আমাদের যে আর্থের উপরের সারফেসের 0 থেকে 80 কিলোমিটার পর্যন্ত আমরা অ্যাটমসফিয়ার বলছি। প্রথমটা ছিল ট্রোপোস্ফিয়ার, তারপর একটা স্ট্রাটোস্ফিয়ার। এখানে আমরা দেখতে পাই তোমার কোন বলো, তোমার এখানে আমরা দেখতে পাই ও হলো তোমার 3 বা তোমার ওজোন। এটা কি করে, অতি বেগুনি রশ্মি বা আল্ট্রা ভায়োলেট তোমার রে থেকে আমাদের প্রোটেক্ট করে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো এইটাও অত্যন্ত একটা বড় ভালো কোশ্চেন। ভারতে রেপো রেট কার দ্বারা ঘোষিত হয়। তো প্রথমেই হলো জানতে হবে যে তোমার রেপো রেট মানে, রেপো রেট মানে তোমার হলো শিডিউল্ড ব্যাংক, যেমন ধরে নাও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেমন ধরে নাও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো এদের যখন টাকার প্রয়োজন হয়, এদেরকে টাকা কে দিবে, সবার যেটা বাবা, দি রিজার্ভ ব্যাংক অফ হলো ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এদেরকে তোমার কি দেয়, এদেরকে তোমার হলো একটা হলো তোমার এদেরকে হলো নির্দিষ্ট হলো তোমার সুদের হারে তোমার এদেরকে টাকা ধার দেয়। তো সেই যে তোমার সুদের হার তাকে বলছে রেপো রেট। তো বলেছে ভারতের রেপো রেট কার দ্বারা ঘোষিত হয়, সর্বোচ্চ যেটা ব্যাংক আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা 1934 এর অ্যাক্ট অনুসারে 1935 হলো তোমার এস্টাবলিশ হয়েছিল, এবং এটা জাতীয়করণ করা হয় 1949 সালে। এবং আরবিআই এর যিনি বর্তমানে হেড, সেই ভদ্রলোকের নাম তোমার হলো সঞ্জয় মালহোত্রা। এই আরবিআই তোমার কি করে, এই যে আরবিআই তোমার ঘোষণা করে কি বলো, রেপো রেট। রেপো রেট মানে কি বললাম, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অন্যান্য যে শিডিউল্ড ব্যাংক গুলো আছে, লাইক এক্সাম্পল এসবিআই বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এদেরকে যে তোমার হলো টাকা হলো তোমার হলো ধার দেয়, তার উপর যে তোমার হলো সুদটা নির্ণয় করে,
তাকে আমরা বলছি তোমার রেপো রেট। তো রেপো রেট কে ঘোষণা করে? দি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, RBI। আচ্ছা চলো নেক্সটে যাই। নেক্সট কোশ্চেন আছে কি বলো তোমার, ভীম অ্যাপ। তো আমরা তো এখন সবাই এগুলো ব্যবহার করি। যে ভীম অ্যাপ হলো কোন কাজে ব্যবহৃত হয়? মেক ক্যাশলেস পেমেন্ট, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2016 সালে তোমার হলো চালু করে। তো ভীম অ্যাপ কি হবে? একদম ইজি, কোশ্চেন নম্বর 16 এর বি। চলো নেক্সট কোশ্চেন যাই। 17 নম্বর কোশ্চেনটা দেখো, এটা আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি বা স্ট্র্যাটেজিক হিসাবে একটা গুরুত্বপূর্ণ পার্ট। যে হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া K2, যার উচ্চতা 8600 হলো 11 মিটার। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট 8850। দেন সেকেন্ড পজিশনে আছে তোমার K2। K2 এর উচ্চতা কত? 8611 মিটার। সেইটার আরেকটা নাম কি? তো আমরা সবাই জানি যে K2, কে মানে হলো অ্যাকচুয়ালি তোমার কারাকোরাম। কারাকোরাম যে রেঞ্জ আছে, এই কারাকোরাম যে রেঞ্জ, একটা রেঞ্জে তো শুধু একটা পিক থাকে না, অনেকগুলো পিক থাকে। তো কারাকোরাম রেঞ্জের তোমার টোটাল 75টা হলো পিক আছে। তার মধ্যে যে 2 নম্বর পিকটার উচ্চতা সব থেকে বেশি 8611 মিটার, ওই জন্য আমরা একে বলি হলো K2। তো বলেছে এই পিকটার আরেকটা নাম কি? যে একজন তোমার ব্রিটিশ জিওগ্রাফিস্ট তোমার কি বলছে তোমার বড় স্যার গডউইন অস্টিন, তিনি প্রথম তোমার কারাকোরাম নিয়ে প্রথম হলো ডিটেইলসে তোমার হলো স্টাডি করে। তো তার সম্মানিত হিসাবে তোমার K2, কে মানে তোমার হলো কারাকোরাম, 2 মানে কারাকোরামের হলো 2 নম্বর পিক, যেটার সবথেকে উচ্চতা বেশি হলো কারাকোরামের 8600 তোমার 11 মিটার। তার হলো সম্মানের জন্য আমরা K2 এর আরেকটা নাম কি জানি আমরা, বলো গডউইন অস্টিন। তাহলে এইটা আমরা দেখতে পাই ইন্ডিয়ান জিওগ্রাফি হলো তোমার কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো দেখো গিভ ফুল ফর্ম অফ SHG। SHG এর ফুল নাম কি? তো একদমই আমরা সবাই জানি SHG এর ফুল নাম হলো তোমার সেলফ হেল্প গ্রুপ। তাই না? আমরা এটা সবাই জানি যে আমাদের বাড়ির প্রতিবেশী বা আমাদের মা বলো, দিদিরা বলো, সবার যে একটা হলো ছোট ছোট তোমার গোষ্ঠী করা হয়, যাকে হলো সরকার তোমার হলো একটা তোমার ঋণ তোমার হলো দেয় ছোট ছোট ব্যবসা করার জন্য। সেটাই বলেছে এখানে তোমার SHG এর ফুল নাম কি? সেলফ হেল্প গ্রুপ। মানে বুঝতে পারছো যে এই কোশ্চেন গুলো কিন্তু প্রত্যেকটাই সামাজিক প্রকল্প। তার মানে আমাদের সামাজিক প্রকল্পের উপরও একটা তোমার ডিটেইলস আমাদের ক্লাস করা লাগবে। চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে? যে তোমার কোন ফলটিকে সম্প্রতি ত্রিপুরা রাজ্য ফল হিসেবে ঘোষণা করা হয়েছে? এইটা ছিল সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স। তো সেই সময়কার হবে এটা হলো কুইন পাইনাপেল। বাট এটা আমাদের এখন কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এটা এসেছিল তোমার মনে রাখবে কুইন পাইনাপেল। বাট বর্তমানে আমরা আমাদের রাজ্যটা যদি দেখি, তো আমরা আমাদের রাজ্যের হলো জাতীয় গুলো পড়ে রাখবো। যেমন আমাদের যে রাজ্য তোমার পশ্চিমবঙ্গ, তো আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গের যদি বলা হয় তোমার জাতীয় পশ্চিমবঙ্গের যে প্রাণী, সেটা আমরা তোমার সবাই জানি যে তোমার জাতীয় যদি পশু বলে পশ্চিমবঙ্গের, সেইটা হবে কি বলো? সেইটা হবে তোমার মেছো বিড়াল। যদি বলে জাতীয় পাখি, তো আমরা কি জানি? মাছরাঙা। যদি বলে আমাদের জাতীয় ফুল, তো আমরা সবাই জানি জেসমিন। যদি বলে হলো আমাদের জাতীয় ফল, তো আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের যেটা তোমার জাতীয় ফল, সেইটা কি হবে বলো? সেইটা হবে আমাদের হলো আম। তার মানে পশ্চিমবঙ্গ, বা যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, তার মানে পশ্চিমবঙ্গের স্ট্র্যাটেজিকের একটা পার্ট অবশ্যই আমাদের তৈরি করা লাগবে। চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। কি বলেছে দেখো এটা। আচ্ছা দুটো আছে দেখো। বলেছে কি ন্যাশনাল সং অফ ইন্ডিয়া। প্রথমে তো হলো ন্যাশনাল সং, দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন, একটা হলো ন্যাশনাল সং এন্ড একটা ন্যাশনাল অ্যানথেম। তো জাতীয় সঙ্গীত মানে হলো জনগণ মন। বলেছে ন্যাশনাল সং, এটা কিন্তু বর্তমানেও একদম কারেন্ট হিসাবে আছে।
যে ন্যাশনাল সং সেটা কি হলো তোমার, সেইটা হলো বন্দে মাতরম। বলেছে ন্যাশনাল সং হলো কে রচনা করেছিলেন, সেটা রচনা করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেটা আমরা আনন্দমঠ হলো বই আমরা দেখতে হলো পাই। এবং মনে রাখবো আমরা এর সঙ্গে এটা যদি এটা খুবই চর্চায় আছে, কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে মনে রাখবে, সব জায়গায় চর্চা হচ্ছে বর্তমানে, তো স্কুলেও তোমার হলো ন্যাশনাল সং গাইতে বলা হয়েছে ন্যাশনাল অ্যান্থেমের সঙ্গে। যেমন মনে রাখবো 1896 সালে প্রথম জাতীয় কংগ্রেসে তোমার বন্দে মাতরম ন্যাশনাল সং গাওয়া হয়। এবং এই যে ন্যাশনাল সঙ্গের যে মর্যাদা সেইটা কবে দেওয়া হয়, সেইটা তোমার আমরা জানি যে 1950 সালে তোমার জানুয়ারি হলো 24 তারিখে, অর্থাৎ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র, তার 2 দিন আগে তোমার 1924 সালে ন্যাশনাল সং এন্ড ন্যাশনাল হলো অ্যান্থেমের তোমার মর্যাদা দেওয়া হয়। তাহলে জাতীয় গান যেটা আছে বন্দে মাতরম, সেটা তোমার কে রচনা করেছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তুলসীদাস থেকে আমরা আরেকটা নাম মনে রাখতে পারি বা একটা নাম, সেটা হলো রামচরিতমানস। বিখ্যাত বিখ্যাত তোমার হলো গ্রন্থ রামচরিত হলো মানস। এইটা হলো কার লেখা, এইটা হলো আমরা জানি এইটা হলো আমাদের তুলসীদাসের হলো লেখা। তো রবীন্দ্রনাথ ঠাকুরের তো অনেকগুলো বই আছে, এগুলো পড়ে যেতে হবে কার কোন রাইটারের হলো কোন বই, যেমন তোমার ঘরে বাইরে বলতে পারি আমরা, বা রবীন্দ্রনাথের হলো তোমার চোখের বালি আমরা হলো তোমার হলো বলতে পারি, বা গোরা বলে একটা হলো তোমার বিখ্যাত, তোমার চতুষ্কোণ বলে একটা বিখ্যাত, এগুলো সব হলো তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের বই। এবং আজকে হলো লাস্ট কোশ্চেন, দেখো আজকে লাস্ট কোশ্চেন কি আছে হলো, কোন নদীকে হলো বাংলার দুঃখ বলা হয়। তো আমরা সবাই জানি যে বাংলার দুঃখ হলো কোন নদীকে বলা হয়, বাংলার দুঃখ তোমার বলা হয় হলো তোমার দামোদর নদীকে, যেটা হলো আমরা জানি যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম হলো নদী। যদি বলে বিহারের দুঃখ, তাহলে আমরা জানি সেটা হবে আমাদের কোশি নদী। এবং দামোদর যেটা হলো পশ্চিম ভারতের পশ্চিমবঙ্গের তোমার দ্বিতীয় তোমার দীর্ঘতম নদী দামোদর, একে বলা হয় আমাদের বাংলার দুঃখ। তাহলে এভাবে করে আমরা নেক্সট ক্লাসেও আমরা তোমার পঞ্চায়েতের বিভিন্ন জেলার, আজকে আমরা মুর্শিদাবাদ করলাম, পরের দিন আমরা অন্য জেলা নিব, পিআইকিউ গুলো সলভ করব, এবং এখান থেকে আমরা অ্যানালাইজ করতে করতে যাব যে এক্স্যাক্টলি আমাদের কোন পোরশন থেকে কোশ্চেন গুলো আসছে। দেন সেই পার্ট গুলোকে আমরা ডিটেইলস আলোচনা করব, গতানুগতিক ভাবে আমরা ইতিহাস বা জিওগ্রাফি এক ধার থেকে না পড়ে একদম তোমার টু দা পয়েন্ট যে জায়গাগুলো থেকে কোশ্চেন বেশিরভাগ আসছে সেগুলো দিয়ে আমরা শুরু করব। সবাইকে ধন্যবাদ, পরের ক্লাসে আবার দেখা হবে।